এবার দেখো তো, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে কি বৃষ্টি? এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা। আমার মনে হয় এখন শোনা যাওয়ার কথা আর কি। হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে, এখন মনে হয় শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ বৃষ্টি। হ্যাঁ, থ্যাংক ইউ আঞ্জুম। ওকে, আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, এখন তোমরা আমাকে বলো যে আমি এতক্ষণ যে পেশালটা পারলাম এতগুলো শব্দ লিখে, এখন আমি দুটো জিনিসের মধ্যে বোঝাতে চাচ্ছি যে দুটো পদ কখনো দুটো ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে, আর দুটো পদই আছে কিন্তু কখনো দুটো মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে। দুটো পদ মিলিয়ে কখনো দুটো ভিন্ন ভিন্ন জিনিস, ভিন্ন ভিন্ন বস্তু, ভিন্ন ভিন্ন ব্যক্তি, আর কখনো দুটো পদ কিন্তু দুটো মিলিয়ে বস্তু হয়ে যাচ্ছে কি, বস্তু বোঝাচ্ছে একটা। তাহলে দুটো পদ লিখে নাও এবার কথাটি, যে দুটো পদ যখন দুটো আলাদা বস্তুকে বোঝাবে, দুটো পদ দ্বারা যখন দুটো আলাদা বস্তুকে বোঝাবে তখন দ্বন্দ্ব সমাস, আর দুটো পদ মিলে যখন একটা বস্তুকে বোঝাবে তখন কর্মধারায়। আরও সংক্ষেপে আমরা বলি, দুই যদি দুই হয় তাহলে দ্বন্দ্ব, দুই যদি দুই হয় তাহলে দ্বন্দ্ব, আর দুই যদি এক হয় তাহলে কর্মধারায়। এই কথাটুকু লিখে নাও। দুই যদি দুই হয় বা দুই যদি দুই বোঝায় তাহলে দ্বন্দ্ব, আর দুই মিলে যদি কি, দুই পদ মিলে যদি এক হয়, এক জিনিস বোঝায়, তাহলে সেটা কর্মধারয়। লিখে নাও, তারপরে বলছি। লিখেছে এইটুকু লিখে নাও, তারপরে আমরা দুই যদি দুই হয়, দুই যদি দুই হয় তাহলে দ্বন্দ্ব, দুই পদ মিলে, দুই পদ আলাদা আলাদা দুই, তাহলে দ্বন্দ্ব। কিন্তু পদ দুইটাই আছে, বস্তু হয়ে গেছে কি একটা, বস্তু বোঝাচ্ছে একটা, তাহলে সেটি কর্মধারয়। এখন বলো তাহলে বর বউ, তাকা ওইদিকে, বর বউ, বর বোঝায় না বউ বোঝায়? বর বউ বর বোঝায় না বউ বোঝায়? বর বউ আসছে বা বর বউ দেখবো, তাহলে বড় দেখবো বউ দেখবো, দুইজন, তাহলে দ্বন্দ্ব। কিন্তু নতুন বউ দেখবো, তাহলে দুটো পদ কিন্তু ব্যক্তি একজন, তাহলে কর্মধারয়। আকাশ বাতাস, আকাশ বোঝায় না বাতাস বোঝায়? আকাশ একটা আলাদা জিনিস, বাতাস দুটো জিনিস। আকাশ পাতাল, তাহলে আকাশ একটা আলাদা, পাতাল একটা আলাদা। কিন্তু নীল আকাশ, পদ কিন্তু দুইটা, একটা নীল পূর্বপদ, পরপদ আকাশ, কিন্তু বস্তু কি একটা। লাল আকাশ, কালো আকাশ। জি, জজ সাহেব কি? জজ সাহেব কি? জজ সাহেব আসছে মানে একজন জজ আসছে আর একজন সাহেব আসছে, তাই না? জজ সাহেব আসছে মানে একজন জজ আসছে আর একজন সাহেব আসছে কি না, একজন, কর্মধারয়। লাট সাহেব দুজন না, একজন। সাহেব বিবি আসছে মানে কি, সাহেব আসছে না বিবি আসছে? সাহেব বিবি বা সাহেব বেগম, তাহলে দুজন, সাহেব একজন বেগম একজন, সাহেব একজন বিবি একজন। সাহেব বাজার দুইটা জিনিস না একটা জিনিস? বউ বাজার দুইটা জিনিস একটা জিনিস? তাহলে এখন আমাকে বলেন যে এই যে পরীক্ষায় যখন কোনো একটি শব্দ আপনাকে সমাসবদ্ধ শব্দ দিবে প্রশ্নে, তখন আপনি শব্দটার দিকে তাকিয়ে দেখবেন যেখানে যে দুটি পদ আছে এই দুটি কি ভিন্ন ভিন্ন নাকি দুটো মিলিয়ে এক। দুটো যদি ভিন্ন ভিন্ন জিনিস বোঝায় তাহলে দ্বন্দ্ব, আর দুটো মিলিয়ে যদি একটা জিনিসকে বোঝানো হয় তাহলে কি কর্মধারয়। এখন বলেন চাল ডাল। চাল ডাল বলতে চাল বোঝায় না ডাল বোঝায়? বাজার থেকে চাল ডাল কিনবো, চাল বোঝায় না ডাল বোঝায়? দুটাকে বোঝায়, চালও বোঝায় ডাল। আচ্ছা, যদি আমরা চাল কুমড়া কিনি, আমি বাজার থেকে চাল কুমড়া কিনবো, বা দোকানদারকে বললাম আমাকে চাল কুমড়া দিন, তাহলে চাল দিবে না কুমড়া দিবে?
1 কেজি চাল দিবে আর একটা কুমড়া দিবে, তাই না? চাল ডাল চাইলে চালও দিল, ডালও দিল, আবার চাল কুমড়া চাইলে চালও দিবে, কুমড়াও দিবে। 1 কেজি চাল দিবে আর একটা কুমড়া দিবে, তাই না? না, চাল কুমড়া দুটো পদ বলেছি আমি, কিন্তু বস্তু দুটো নয়, বস্তু কি হয়ে গেছে? একটা। তাহলে সাদা বক কর্মধারায়, কালো কি কোকিল কর্মধারায়, নীল পদ্ম কর্মধারায়, লাল জামা কর্মধারায়। তাহলে আপনি কেন এগুলো বোঝেন না, কেন মুখস্থ করেন? নীল 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 যে পদ্ম, নীল যে পদ্ম কর্মধারায়, নীল পদ্ম নীল পদ্ম, নীল যে পদ্ম নীল যে পদ্ম কর্মধারায়, লাল গোলাপ লাল গোলাপ, লাল যে গোলাপ লাল যে গোলাপ কর্মধারা কর্মধারায়, নীল আকাশ নীল আকাশ নীল আকাশ নীল আকাশ। কেন মুখস্থ করেন? শব্দটা দেখে বলে দিবেন যে দ্বন্দ্ব নাকি কর্মধারা। আচ্ছা, একটি সমাসকে আমরা নাম দিয়েছি দ্বিগু সমাস। কি নাম দিয়েছি? দ্বিগু। পরপদের প্রাধান্য। কিন্তু আমরা চিনবো কি করে দ্বিগু? চিনবো কি করে যে দ্বিগু? বুদ্ধিটা হচ্ছে ওই যে প্রশ্ন দেখে। কি দেখে? প্রশ্ন দেখে। প্রশ্নে যে শব্দ আছে, প্রশ্নে যে শব্দটা আছে। সমাসের শব্দ যদি শুরু হয় সংখ্যা দিয়ে, কি দিয়ে? যে সমাসের পূর্বপদে সংখ্যা থাকে, যে সমাসের পূর্বপদে সংখ্যা থাকে। কিংবা ব্যাকরণে সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে সংখ্যাবাচক পূর্বপদের সাথে যদি পরপদ বিশেষ্যের সমাস হয়। ব্যাকরণিক সংজ্ঞা কি? সংখ্যাবাচক পূর্বপদের সাথে যদি পরপদ বিশেষের সমস্যা। সংখ্যাবাচক পূর্বপদের সাথে যদি, ব্যাকরণিক সংজ্ঞা জি, সংখ্যাবাচক পূর্বপদের সাথে যদি পরপদ বিশেষ্যের সমস্যায়, মানে সমাসে যে দুটি পদ থাকবে, সবসময় বলছি সমাস মানে কমপক্ষে দুটি পদ। যদি আমরা কোনো সমাসে দেখি ওই দুটি পদের প্রথম পদটা একটা কি? সংখ্যাবাচক, পূর্বপদ একটা কি? সংখ্যাবাচক। এই সংখ্যাবাচক পূর্বপদ আর পরে একটা কি? বিশেষ্য। মানে মোট কথা কোনো সমাস যদি পূর্বপদে সংখ্যা এবং পরপদে একটি বিশেষ্য থাকে এমন দেখি আমরা, তাহলে বুঝবো সেই সমাসটার নাম কি? দ্বিগু সমাস। তাহলে আপনাদের আমি নীল আকাশ বললাম একটু, নীল আকাশ। আকাশ পাতাল, তাহলে দ্বন্দ্ব। আকাশ একটা জিনিস, পাতাল একটা জিনিস, দ্বন্দ্ব। নীল আকাশ, নীল কোনো জিনিস না, শুধু আকাশ, মানে দুটো মিলে একটা। কিন্তু যদি বলে সপ্ত আসমান, সপ্ত আসমান দ্বিগু। কেন? শুরু হয়েছে সপ্ত দিয়ে, আসমান একটা বিশেষ। যদি বলে পঞ্চ নদী বা পঞ্চ নদ, নদীও বলতে পারে নদও বলতে পারে, তো বলুক গা, সমস্যা কি? নদ আর নদী যাই বলুক, এটা একটা বিশেষ্য, একটা জিনিসের নাম। আর পঞ্চ একটা কি? সংখ্যা। পঞ্চ নদ না দিয়ে যদি পঞ্চ ভূত দেয় তাহলে সমস্যা। আপনি পড়েছেন পঞ্চনদ পঞ্চবটি, হ্যাঁ তানিয়া? ধরেন বইয়ে দেওয়া আছে, আপনার শিটে বা গাইডে দেওয়া আছে পঞ্চনদ পঞ্চনদ, পঞ্চনদীর সমার দ্বিগু, নাম পঞ্চবটি পঞ্চবটি, পঞ্চবটির সমার দ্বিগু, নাম পঞ্চেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় সমার দ্বিগু। আপনি পঞ্চবটি পড়েছেন, পঞ্চনদ পড়েছেন, পঞ্চ সুর পড়েছেন, পঞ্চস্বর। পরীক্ষা এসছে পঞ্চভূত, এটা আপনি আর পড়েননি, এবার তো আপনি গেছেন। তো পঞ্চ নদী থাক, পঞ্চ বটি থাক, পঞ্চ নদ থাক, পঞ্চ ইন্দ্রিয় থাক, পঞ্চ সুর থাক, পঞ্চরাত্রি থাক, পঞ্চ প্রদীপ থাক, এমনকি পঞ্চভূত, পঞ্চ পেতনি, পঞ্চ ডাইনি, পঞ্চ শাকচুন্নি, যা খুশি তাই থাক। আপনাকে কি পঞ্চ দিয়ে, যে বাংলা ভাষায় 50টি শব্দ আছে,
পঞ্চ দিয়ে শুরু হয়েছে এমন শব্দ বাংলা ভাষায় 50টি। আপনি কি 50টি শব্দ পড়ে মুখস্থ রাখবেন? বলবেন যে আমার টাইম নাই, হঠাৎ পড়া কিসের আবার। শুধু মনে রাখবেন যে পঞ্চ দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে? পঞ্চ। জি, পঞ্চগড়। হ্যাঁ তৃষা, পঞ্চগড় হবে। পঞ্চগড় হোক, পঞ্চসুর হোক, পঞ্চস্বর হোক, পঞ্চবটি, পঞ্চভূত, পঞ্চপেত্নী, পঞ্চপত্নী, পঞ্চস্বামী, পঞ্চ পাণ্ডব, পঞ্চরত্ন। তাহলে আমি পঞ্চ দিয়ে কি কি আছে আমার মনে রাখার দরকার নাই। পরীক্ষক আমাকে প্রশ্ন করবে, আপনি খালি বলবেন যে মামুর বুটা পরীক্ষক খালি প্রশ্ন করেই দেখ, তাহলে টের পাবি কাকে লেড়তে, কাকে লেড়েছিস। জুয়েল কিবরিয়ার ছাত্রকে লেড়েছিস? হ্যাঁ হ্যাঁ, বাঘের লেজ দিয়ে কান চুলকিয়েছিস। হ্যাঁ, তাহলে এরকম পঞ্চ দিয়ে, ষড় দিয়ে, সপ্ত দিয়ে, অষ্ট দিয়ে, সপ্ত দিয়ে, সপ্ত অনেক শব্দ আছে। সপ্ত সিন্ধু, সপ্ত ডিঙ্গা, সপ্ত আশ্চর্য, সপ্ত সুর, সপ্ত স্বর, সপ্ত রং, সপ্ত বর্ণ। অষ্ট দিয়ে আছে, অষ্ট দিয়ে, অষ্ট ধাতু, অষ্টভুজ, অষ্টগড়, অষ্টপ্রহর। জি, নব দিয়ে আছে, নবরত্ন। তাহলে এই যে সংখ্যা দিয়ে শুরু হলো, কি দিয়ে? আচ্ছা, সংখ্যাগুলি মন চাইলে একটু লিখে নিতে পারেন যে কি ধরনের সংখ্যা দিয়ে শুরু হয়। এখানে একটু ঝামেলা হলো, সংখ্যা বলতে আমরা বুঝি 2, 3, 4, 5, 6, 7, কিন্তু ব্যাকরণ 7 বোঝে না, বুঝে কি? সপ্ত। হ্যাঁ, আঞ্জম অষ্টব্যঞ্জন অবশ্যই হবে। অষ্টব্যঞ্জন না দিয়ে অষ্টপ্রহর, অষ্টযজ্ঞ, সমস্যা নাই। অষ্টব্যঞ্জনও হবে, অষ্টপ্রহর হবে, অষ্টযজ্ঞ হবে, অষ্টভুজ হবে, অনেক অষ্ট দিয়ে যায় শব্দ থাকবে, হবে ইনশাল্লাহ। তাহলে সাধারণত কি কি সংখ্যা দিয়ে শুরু হবে? তে দিয়ে শুরু হবে, ত্রি দিয়ে শুরু হবে, চৌত দিয়ে শুরু হবে, চৌ দিয়ে শুরু হবে, পঞ্চ, ষড়, সপ্ত, অষ্ট, নব, 13, 16, শত এবং কি সহস্র। সাধারণত এই সংখ্যাগুলো দিয়ে শুরু হয়, একটু লিখে নেবেন। দীর্ঘ সমাসের সংখ্যা দিয়ে, কিন্তু 3 দিয়ে শুরু হয় না। 3 নাকি দিয়ে, তে দিয়ে, ত্রি দিয়ে, 4 দিয়ে না শুরু হয়, সো বা সোতো। জি, তৎসম সংখ্যা মনে থাকবে। জি, তৎসম সংখ্যা। তাহলে আপনি যদি সিম্বল কটি মনে রাখেন, তাহলে আপনাকে যে শত শত শব্দ আছে পড়তে হবে না, শত শত সমাস পড়তে হবে না। আপনি শুধু কি এই সিম্বল কয়টি মনে রাখবেন। কিন্তু একটা কিন্তু আছে। জি, কিন্তু সব কিছুর, ওই যে সন্ধি থেকে শুরু করেছি, যাই বলছি, যতই সহজ করি, যা কিছুই বলি না কেন, তার পিছনে একটু কিন্তু কি বলি? কিন্তু। কিন্তু তাহলে এই যে চৌ দিয়ে আপনি বলছেন চৌমোহনা, চৌমোহনী, চৌরঙ্গি, ঠিক আছে, চৌরাস্তা, দ্বিগু সমাস। কিন্তু আবার চৌ চালা, তখন দ্বিগু সমাস না। চৌচালা দ্বিগু সমাস না। জি, এই যে ত্রি দিয়ে ত্রিভুজ, ত্রিশূল, ত্রিমোহনা, ত্রিমোহিনী, ত্রিরঙ্গ, দ্বিগু, কিন্তু ত্রিনয়ন দ্বিগু না। এখন আপনি কিন্তু একটা বিপদে পড়বেন যে স্যার আপনি তো এতক্ষণ বুদ্ধি দিলেন, বুদ্ধি খুব মজা লাগলো, যে তে দিয়ে, ত্রি দিয়ে, চতু দিয়ে, চৌ দিয়ে, পঞ্চ দিয়ে থাকলে আমরা টাইম নাই, চেহারা দেখে বুঝবো যে শুরু হয়েছে তে দিয়ে বা ত্রি দিয়ে, পঞ্চ দিয়ে, দ্বিগু সমাস। কিন্তু ওই যে হঠাৎ করে আছে একই রকম চেহারা, ত্রি দিয়ে শুরু হয়েছে, চৌ দিয়ে শুরু হয়েছে, পঞ্চ দিয়ে শুরু হয়েছে, কিন্তু দ্বিগুণা। কেমনে বুঝবেন? তাই ধরা খাবেন না। ত্রি দেখে তো মারবেন ঝাঁপ, পঞ্চ দেখে তো মারবেন ঝাঁপ, চৌ দেখে তো মারবেন ঝাঁপ। দ্বিগু জুয়েল স্যার শিখেছে, যাকে আমরা গুরু বলে স্বীকার করি। কিন্তু সমস্যা হচ্ছে যে ঝাঁপ দিয়ে তো ঠেলা বুঝবেন যে দ্বিগুণা, করবেন কি? তাহলে আসলে
হ্যাঁ, সমস্যা তো আছে, কিন্তু সমস্যারও সমাধান আছে। তাহলে আমরা সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু, তেত্রি, চতুর্চক, দ্বিগু। কিন্তু 2-4টি শব্দ আছে, 2-4টি স্পেশাল বিশেষ ব্যতিক্রম, যাদের উপর আইন বা নিয়ম বা কৌশল প্রযোজ্য না, তারা স্পেশাল ভিআইপি। তাহলে অল্প কিছু শব্দ আছে এরকম যাদের চেহারাটা দ্বিগুর মতোই কিন্তু দ্বিগু না। তাহলে আমি লিখে দিচ্ছি, লিখে নেন। সংখ্যা দিয়ে শুরু হলে আপনি উত্তর দিবেন দ্বিগু, কিন্তু কয়েকটি শব্দ আছে দ্বিগুর মতো দ্বিগু না। তো কারা তারা? তাদেরকে আপনি একটু আলাদা করে কি করবেন, একটু আলাদা করে মনে রাখবেন। জি, তো লিখে নেন, কারা সেই বিশেষ বা ভিআইপি? একটু চা খেয়ে নিয়ে। জি, খাবেন? চা খাবেন আপনারা? ঢেলে দিব? ঢেলে দিই? ঠিক আছে, ঢেলে দিব না? ঠিক আছে, রাখেন। এবার সেই ভিআইপি গুলা, স্পেশাল গুলা, যাদের চেহারা দ্বিগুর মতো কিন্তু যারা, তাহলে একটা হলো ত্রিনয়ন, তে পায়া, চু চালা, চু পায়া, পঞ্চানন, পঞ্চপদী, ষড়ভুজা, সপ্তপদী, দশানন, আচ্ছা ষড়ানন লেখেন, ষড়ানন, দশানন, দশগজি, দশভুজা। জি, ত্রিনয়ন, তেপায়া, চৌচালা, চৌপায়া, পঞ্চানন, পঞ্চপদী, ষড়ভুজা, সপ্তপদী, ষড়ানন, দশানন, দশগজি, দশভুজা। হ্যাঁ সাবরিনা, তুমি হয়তো কষ্টটা বোঝো, সব প্রতিদিন হয়তো হয় না, হঠাৎ করে চাপ পড়ে। আর ওই যে বললাম যে অনেক দিন আসলে ক্লাসের বাইরে ছিলাম, তো অনেক দিন অনলাইন ক্লাস ছাড়া ক্লাস ছিল না। বাট ইদানিং যেটা হয়েছে যে লকডাউনটা শিথিল করার পরে আমার রাজশাহীর যে কোচিং সেন্টারটি অ্যাম্বিশন বিশেষ কোচিং, সেখানে সরাসরি ক্লাস। তো তোমরা জানো যে রাজশাহীর, তারা জানো যে আমি অ্যাম্বিশন বিশেষ কোচিংয়ে ক্লাস নেই সরাসরি। তো সেখানে রিটেন ব্যাচ শুরু হয়েছে 2টা, প্রিলিমিনারি 2টা, 4টা ক্লাস নিয়েছি। তারপর দুপুরের পরে আমার 4টা থেকে একটা প্রোগ্রাম ছিল বঙ্গবন্ধু উপরে 15 আগস্ট নিয়ে। সেখানে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, আমার সরাসরি শিক্ষাগুরু ডক্টর আব্দুল খালেক স্যার ছিলেন, তারপর একজন যুগ্ম সচিব ছিলেন, জয়েন্ট সেক্রেটারি। তো বিকেলবেলাটা হয়তো একটু রেস্ট নিই, তারপর আপনাদের ক্লাসটা নেই। অনেক দিন, কোনো দিন হয় না। তো এটাই জীবন, মানে ব্যস্ততা, কর্মব্যস্ততা, এটি তো থাকবেই। তো তার মানে কি আরামায়েশ করবো, ক্লাস নিব না? না, এটা হবে না। ঠিক আছে, বাসবাক্য বলে দিচ্ছি। শাহাদত হোসেন, হ্যাঁ বাসবাক্য বলছি বাবা। আচ্ছা, এগুলো আগে বুঝে নেন যে দ্বিগু তো না। আচ্ছা বুঝলাম এরা দ্বিগু না, তো পরীক্ষায় যখন আসবে ত্রিনয়ন কোন সমাস, চৌসালা কোন সমাস, তাহলে কি উত্তর দেবেন দ্বিগুণা? এরকম কি উত্তর দেওয়া যাবে দ্বিগুণা? যে এরা দ্বিগুণা সেটা বুঝলাম, কিন্তু এরা কি যদি বলে এরা কোন সমাস, এই শব্দগুলো দিয়ে যদি বলে চৌসালা কোন সমাস, ত্রিনয়ন কোন সমাস, উত্তর কি বহুব্রীহি। উত্তর কি বহুব্রীহি। আর বহুব্রীর একটা বিশেষ ভাগ, এদেরকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। কি বলা হয়? জি, এগুলি বহুব্রীহি সমাস। আর কোন বহুব্রীহি? জি, সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি।
ক্লিয়ার? এখন ব্যাস বাক্য কি? বহুব্রীর ব্যাস বাক্য যার, যার, ত্রিনয়ন যার, ত্রিনয়ন যার। তাহলে পঞ্চানন কি? পঞ্চানন পঞ্চ আনন যার, পঞ্চ আনন যার। পঞ্চপদী কি? পঞ্চপদ যার। ষড়ভুজা কি? ষড়ভুজ যার। সপ্তপদী কি? সপ্তপদ যার। চৌপায়া কি? চার পা যার। চৌ মানে চার, জি, চার পা যার। চৌচালা কি? চার চাল যার। ষড়ানন কি? ষড় যা আছে আলাদা করবেন, শুধু সংখ্যাটা আলাদা করবেন, বিশেষ্যটা আলাদা করবেন, যার। কিছু না, ব্যাস বাক্য কিছু না, সংখ্যাটা আলাদা করবেন। আনন কি জিনিস? আনন মানে মাথারি গাধা, শাহাদত গাধা। আনন মানে মাথা, মাথা। দশানন মানে 10টা মাথা, বুঝিস? রাবণকে বলা হয় দশানন। শাহাদত হোসেন গাধা। তাহলে আনন মানে কি? মাথা। দশানন মানে কি? যার 10টা মাথা। ষড়ানন মানে কি? যার 6টা মাথা। আবার দশভুজা, ভুজা, ভুজ মানে কি? বাহু। যার 10টা বাহু মানে 10টা হাত, তাকে বলে দশভুজা। কার 10টা হাত? কার? দেবী দুর্গা। দেবী দুর্গাকে বলে দশভুজা। বুঝা গেছে? তাহলে 10 ভুজ যার, 10 গজ যার, 10 আনন যার, ষড় আনন যার। তাহলে যদি বুঝে নেন যে সংখ্যাবাচক, যদি বুঝে নেন কি সংখ্যাবাচক, তাহলে কি করতে হবে? সংখ্যাবাচক বহুব্রী যদি বুঝতে পারেন, তাহলে ব্যাস বাক্য আপনাকে পড়তে হবে না। আপনি সংখ্যাটাকে আলাদা করবেন, পরপদটাকে আলাদা করবেন, আর পিছনে লাগিয়ে দিবেন কি? যার, যার। আর যদি দ্বিগু সমাস হয়, যদি দ্বিগু সমাস হয়, চৌরাস্তা, দ্বিগু সমাস, তাহলে কি ব্যাস বাক্য কি? দ্বিগু হলে ব্যাস বাক্য কি? সমাহার। সংখ্যা দিয়ে শুরু হয়ে সংখ্যাবাচক বহুব্রী হলে যার, আর যদি দ্বিগু হয় তাহলে সমাহার। চৌরাস্তা, চৌ রাস্তার সমাহার, চৌ রাস্তার সমাহার। ত্রিভুজ, তাহলে ত্রিভুজের সমাহার বা 3 ভুজের। ত্রিও বলতে পারেন, 3কে 3 করতে পারেন। পঞ্চনদ, তাহলে পঞ্চ নদীর সমাহার। পঞ্চবটি, পঞ্চবটির সমাহার। ষড়ঋতু, ষড়ঋতুর সমাহার। অষ্টধাতু, অষ্টধাতুর সমাহার। হ্যাঁ শিউলি, আমার আগে যাওয়া যাবে না, আমার আগে গেলে কেমন করে হবে? হ্যাঁ আমি তো আসবো ভাই, আমার আগে যদি তুমি চলে যাও তাহলে আমি কেমনি শেখাবো? আমার পিছনে পিছনে থাকো। হ্যাঁ তুমি হয়তো জানো, সবাই তো জানে না। তাহলে যদি সংখ্যা, আমি সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু বুঝে নিব, দ্বিগু হলে দুটো পদকে, সংখ্যাটাকে আলাদা করব, পরপদকে আলাদা করব, লিখব সমাহার। পঞ্চবটি, তাহলে পঞ্চবটির সমাহার। পঞ্চসুর, পঞ্চসুরের সমাহার। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের সমাহার। পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপের সমাহার। আর যদি মনে পড়ে যে না এটাই সংখ্যা দিয়ে শুরু হয়েছে কিন্তু দ্বিগু না, বহুব্রী, পঞ্চানন, তাহলে পঞ্চ আনন যার। ষড়ানন, ষড় আনন যার। তাহলে সংখ্যা দিয়ে শুরু হয়ে বহুব্রী হলে যার, আর দ্বিগু হলে সমান। বলেন এখন কি সমস্যা? আর দ্বিগু সমাসের একটি ব্যতিক্রমী স্পেশাল শব্দ আছে, সেটা হচ্ছে পশুরি। একটু ব্যতিক্রম, একটু এক্সেপশনাল শব্দ, সেটা হচ্ছে পশুরি। তো এই শব্দটা যদি পরীক্ষা আসে পশুরি কোন সমাস, তো চেহারা দেখে সংখ্যা বোঝা যাচ্ছে না। পঞ্চবটি যেমন পঞ্চ পাওয়া গেল, পঞ্চপ্রদীপ, পঞ্চ ইন্দ্রিয়, অষ্টধাতু, কিন্তু এখানে পশুরি, এটা যখন আসবে কোন সমাস, তো আমরা যে সংখ্যা খুঁজবো, এখানে সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সংখ্যাটা ওখানে একটু মিশে গেছে। জি, তো এটা একটু আলাদা করে মনে রাখবেন যে পশুরি দ্বিগু সমাস। ব্যাস বাক্য কি? 5 শেরের কি সমাহার। এটাকে একটুখানি আলাদা করে পড়ে মনে রাখবেন যে পশুরি
দ্বিগু সমাস পশুরি ব্যাস বাক্য 5 শেরের। শের বোঝেন? শের, জি আগের যুগে, এখন তো 5 কেজি, আগে ছিল শের। তো 5 শেরি ওজনের বাটখারা তাকে বলা হয় 5 শেরের সমাহার। 5 শেরি, এই 5 শেরি না বলে বলা হয়েছে পশুরি, একটু ধ্বনি পরিবর্তন ঘটে গেছে। জি, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিগু। এখন আপনি বাসায় গিয়ে বই পুস্তক খুলে দ্বিগু দেখবেন, দ্বিগু সমাজগুলি খুঁজে খুঁজে দেখবেন যে আমি যা বলেছি তার বাইরে কিছু আছে কিনা, না সব মিলে গেছে। যদি সবই মিলে যায় তাহলে ওকে। যদি কোনোটা নিয়ে আপনার কনফিউশন হয়, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কোনো কিছু আমার বাইরে মনে হয় আমার কথার, তাহলে আমাকে প্রশ্ন করবেন। জি, অব্যয়ীভাব সমাস লেখেন। কি সমাস? অব্যয়ীভাব। যদি কোনো সমাস শুরু হয় অব্যয় দিয়ে, ভালো করে শোনেন, সমাসের দুটি করে পদ, প্রত্যেকটি সমাসে কমপক্ষে দুটি পদ। দুটি পদ দুটি আলাদা আলাদা জিনিসকে বোঝালো, তাহলে দ্বন্দ্ব। দুটি পদ কিন্তু দুটি মিলে অর্থ বা বস্তু হয়ে গেলে একটা, তাহলে কর্মধারায়। দুটি পদ সমাসের কিন্তু শুরু হয়েছে সংখ্যা দিয়ে। কি দিয়ে? সংখ্যা দিয়ে। তাহলে আমরা ধরে নেব সাধারণত দ্বিগু, অল্প কিছু স্পেশাল আছে সংখ্যাবাচক বহুব্রী। আর কোনো সময় যদি শুরু হয় অব্যয় দিয়ে। কি দিয়ে? অব্যয়। সংখ্যা দিয়ে শুরু হয় যেমন দ্বিগু হলো, সংখ্যা দিয়ে শুরু হয় যেমন কি দ্বিগু হলো, ঠিক তেমনি কিছু সমাস আছে শুরু হবে কি দিয়ে? অব্যয় দিয়ে। অব্যয়। জি শাহাদত সাহেব, জি ভাই শেষ করি, ব্যাস বাক্য বুঝাই দিব। জি, ব্যাস বাক্য আপনি দ্বন্দ্বের ব্যাস বাক্য বোঝেন না শাহাদত ভাই? শাহাদত হোসেন ভাইয়া, দ্বন্দ্ব যদি বোঝেন তাহলে মাঝখানে ও শেষ, কাহিনী খতম। সব সমাসের ব্যাস বাক্য জটিলতা নাই, অল্প কিছু সমাসের ব্যাস বাক্যে একটু জটিলতা আছে। জি, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য জটিল, আপনি জটিলতায় ভোগেন তাহলে বুঝতে হবে আপনার অন্য সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে। জি, আপনি যদি সমাস চেনেন তাহলে ব্যাস বাক্য ক্লিয়ার। অল্প কিছু, আপনি যদি বোঝেন দ্বন্দ্ব সমাস, বাবা মা দ্বন্দ্ব সমাস, তো ব্যাস বাক্য কি মাঝখানে ও, সাহেব বেগম ব্যাস বাক্যের মাঝখানে, তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য নিয়ে আপনার প্রবলেম আছে? নাই। যদি বোঝেন আপনি দ্বিগু সমাস, দ্বিগু, তাহলে ব্যাস বাক্য নিয়ে সমস্যা আছে? থাকার কথা না। আমি যে বুঝিয়ে দিয়েছি তাতে আপনার দ্বন্দ্ব নিয়ে ব্যাস বাক্য তাহলে নাই, দ্বিগু নিয়ে নাই। তাহলে আমি সমাস পড়ালামই তো তিনটা, দ্বন্দ্ব, কর্মধারায়, দ্বিগু, তার মধ্যে দুটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই। দ্বন্দ্ব নিয়ে কোনো ব্যাস বাক্য নিয়ে কোনো প্রবলেম নাই, দ্বিগু নিয়ে নাই। যদি থাকে তাহলে বুঝতে হবে আপনি আমার ক্লাস বোঝেননি অথবা মাথায় প্রবলেম। দ্বিগু হলে দুটো পদকে, সংখ্যাকে আলাদা করব, পরপদকে আলাদা করব, সমাহার। দ্বন্দ্ব হলে দুটো পদকে আলাদা করবো, মাঝখানে ও। হ্যাঁ, কর্মধারয়ের ব্যাস বাক্য একটু ভিন্নতা আছে। আমি কিন্তু কর্মধারয় শেষ করিনি ভাই, দ্বন্দ্ব সমস্যা কিন্তু শেষ করিনি। জি, দ্বন্দ্বের অনেক ভাগ আছে, কর্মধারের ভাগ আছে, আপনাদের আলোচনা করব। ব্যাস বাক্য কিছু কিছু জায়গায় জটিলতা আছে, এটা ঠিক। কিছু কিছু জায়গায় জটিলতা আছে, এটা ঠিক। কিন্তু আপনি ঢালাও বলে দিলেন স্যার সমাসের ব্যাস বাক্যের সমস্যা, এটা আমি মানব না। সমাসের ব্যাস বাক্যের সমস্যাটা মানব না। বেশিরভাগ সমাসের ব্যাস বাক্যের সমস্যা নাই, অল্প 2-4টা জায়গায় সমস্যা আছে, তো সেইগুলো আপনাদের ক্লিয়ার করব ভাই। শুরু যখন করেছি, যখন আমার হাতে পড়েছেন তখন সমস্যা থাকবে না, এটা আমার বিশ্বাস। সময় যেদিন শেষ হবে শাহাদত হোসেন আপনি স্বীকার করবেন জি স্যার সমস্যা নাই। তো কেবল তো শুরুই করলাম, এখনো তো অনেক পথ যেতে হবে, তো সমস্যা আছে। সমস্যা তো থাকবে রে গাধা, আমি কি সমাজ শেষ করেছি? কেবল তো শুরু করলাম, শেষ করি ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। শুধু এখন না, সারা জীবনেও সমাজটার কোনো সমস্যা থাকবে না। যদি হিন্দু 7 জন্ম বিশ্বাস করিস তাহলে তো 7 জন্মেও সমাজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আগে সমাজটাকে আমাকে পড়িয়ে শেষ করতে দিতে হবে। ক্লিয়ার? জি, অব্যয়ীভাব সমাস কেমন করে বুঝবেন? পরীক্ষায় যে আসবে নিচের কোনটা অব্যয়ীভাব সমাস, নিচের কোনটা অব্যয়ীভাব সমাস, নিচের কোনটি অব্যয়ীভাব সমাস বলে কি অপশন দেওয়া থাকবে না? অপশন দেওয়া থাকবে তো, নিচের কোনটা অব্যয়ীভাব সমাস।
কয়ে থাকবে কি ড্যাশ, ক্ষয়ে থাকবে ড্যাশ, গয়ে থাকবে ড্যাশ, ঘয়ে থাকবে ড্যাশ, ড্যাশ 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 থাকবে না, শব্দ দেওয়া থাকবে। তাহলে কোনটি অব্যয়ভাব সমাস? প্রশ্ন হলে অবশ্যই 4টা অপশনে শব্দ দেওয়া থাকবে। তাহলে আমরা খুঁজবো যে কোন অপশনটা বা কোন শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? অব্যয় দিয়ে। কি দিয়ে? দ্বিগু এলে যেমন খুঁজলাম শুরু হবে সংখ্যা দিয়ে, অব্যয়ভাব সমাস এলে শুরু হবে কি দিয়ে? অব্যয় দিয়ে। অব্যয়। তাহলে যদি কোনো সমাস অব্যয় দিয়ে শুরু হয়, কিংবা ব্যাকরণ বলেছে যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে, যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে। এখন অব্যয় কি? অব্যয় দু একটি অব্যয়ের নাম বলেন তো। যেমন একটা অব্যয় হচ্ছে এবং, এটা অব্যয়। একটা অব্যয় হচ্ছে ও, একটি অব্যয় হচ্ছে আর, একটি অব্যয় হচ্ছে কিন্তু, একটি অব্যয় হচ্ছে সুতরাং। এগুলো অব্যয় না? এবং একটা অব্যয় ও আর কিন্তু, এগুলো একটা অব্যয়। এবং দিয়ে শুরু হয়েছে এমন কোনো শব্দ বলেন তো, কমেন্টস করেন। এবং দিয়ে শুরু হয়েছে, দেখতে চাই, কমেন্ট দেখতে চাই। এবং দিয়ে শুরু হয়েছে, আমরা বলছি যে এবং মানে অব্যয় দিয়ে শুরু হবে। অব্যয় ভাবের সময় শুরু হবে কি দিয়ে? অব্যয় দিয়ে। তো আপনাদের আমি একটা অব্যয় লিখে দিয়েছি, আপনারা এই অব্যয় দিয়ে শুরু হয়েছে এমন দু একটি শব্দ লেখেন কমেন্টসে। নুরুন নবী লিখলো নাই। তো যদি নাই তাহলে অব্যয় ভাবের সময় শুরু হবে যে অব্যয় দিয়ে, এটা কি ভুয়া কথা না ঠিক কথা? নুরুন নবী তুমি বলছো নাই, কিন্তু আমরা বলছি অব্যয় ভাষা অব্যয় দিয়ে শুরু হবে। কেমনি হবে তাহলে যদি নাই থাকে? হ্যাঁ, তো অব্যয় তো আসলে অনেক আছে, অনেক। সুতরাং, কিন্তু, যদিও, নতুবা, যদ্যপি, বরং, পুনশ্চ, বস্তুত, আপাতত, শতখানেক, শখানেক অব্যয় আছে। কিন্তু অব্যয়ভাব সমাস শুরু হবে সব অব্যয় দিয়ে না। যত বাংলা ভাষা সব অব্যয় দিয়েই অব্যয়ভাব সমাস শুরু হবে না, অল্প কয়েকটি নির্দিষ্ট কয়েকটি অব্যয় দিয়ে শুরু হবে। স্পেসিফিক নির্দিষ্ট কয়েকটি অব্যয় দিয়ে শুরু হবে। কি কি অব্যয় দিয়ে শুরু হবে? শুরু হবে এই অব্যয়গুলো দিয়ে, লিখে নেন। বাংলা ভাষা অনেক অব্যয় আছে, কিন্তু অব্যয়ভাব সমাস শুরু হবে নির্দিষ্ট সার্টেন কয়েকটি অব্যয় দিয়ে। একটি হলো আ, একটি উপ, একটু অনু, প্রতি, হর, এই অব্যয়গুলো দিয়ে শুরু হবে। শুরু হবে কি কি দিয়ে? আ দিয়ে। আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা। এখন এখানে কেউ কেউ আছেন বলবেন যে স্যার এগুলি তো অব্যয় না, উপসর্গ। কেউ কেউ মনে মনে বলছেন, সরাসরি হয়তো আমাকে প্রশ্ন করছেন না, যে স্যার তো দিবে বকা, স্যার তো খুবই খাস্টা। হ্যাঁ, স্যার খুবই খাস্টা টাইপের মানুষ, প্রশ্ন করা মাত্রই অগামগা জগা বলে বকাঝকা দেবে, খারাপ আচরণ করবে, থাক বাবা প্রশ্ন করবো না। কিন্তু কারো মনে মনে এরকম জাগতেও পারে যে স্যার এগুলো তো উপসর্গ। ঠিক, উপসর্গ। কিন্তু উপসর্গ যেগুলা, সেগুলো কি বিশেষ্য না বিশেষণ না সর্বনাম না ক্রিয়াপদ? উপসর্গ যেগুলো আপনি বলেন, উপসর্গ যেগুলি বলেন উপসর্গ, তাই না? উপসর্গগুলো কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি ক্রিয়া? যে উপসর্গগুলি আসলে অব্যয়। উপসর্গ যাদেরকে আমরা বলছি পদের দিক থেকে, সেগুলো আসলে অব্যয়িক। কাজেই আমরা যে বলেছি পূর্বত অব্যয় থাকবে, এটি ভুল না। আর আপনি যদি বলেন উপসর্গ থাকবে, তাও থাকুক, গা, সমস্যা নেই। জি, তাহলে আমরা নিচের কোনটি অব্যয়ভাব সমাস, নিচের কোনটি অব্যয়ভাব সমাস, তাহলে আমরা কি করব? আমরা দেখব যে কোনো শব্দ যদি এই চিহ্নগুলো, এই সিম্বলগুলো দিয়ে শুরু হয়। যথা দিয়ে অনেক শব্দ আছে, গোটা 30 শব্দ আছে যথা দিয়ে। যথাবিধি, যথারীতি, যথাসাধ্য, যথাশাস্ত্র, যথাসময়, যথা ইচ্ছা, যথাবিহিত। তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন হবে যথাবিহিত কোন সমাস? যথা শিক্ষা,
কোন সমাস? যথা সাধ্য কোন সমাস? যথা রীতি কোন সমাস? তা আপনি কি মুখস্থ করে রাখবেন? চোখ বন্ধ করে, চোখ একদম বন্ধ করে ঘোটা মারবেন কোথায়? অব্যয়ভাব সমাস। জি, তাহলে যথা দিয়ে শব্দ কি এই কয়টাই না আরো আছে? আরো আছে। থাকুক গা, আমি কি সব মুখস্থ করে নিয়ে লিখে দিব আর আপনি লিখে নেবেন? টাইম নাই। পরীক্ষককে বলবেন খালি দিয়েই দেখ, আর ভদ্রতা করে বলবেন একটু একবার খালি দিয়েই দেখুন আমি কি করছি, সব তুষ করে ফেলবো। জি, অব্যয়ভাব সমাস। যথা শিক্ষা, যথা বিহিত, যথা কর্ম, যথা ইচ্ছা, যথা ধর্ম, যথা অর্থ, যথা ইচ্ছা, যথা শক্তি। ফি দিয়ে আসবে ফি দিন, ফি দিন, ফি বছর, ফি সন, ফি রাত, ফি হপ্তা, ফি মাহিনা, ফি রোজ কোন সমাস? অব্যয়ভাব। হর দিয়ে হর দিন, হর রোজ, হর গিজ, হর হামেশা, হর দাম, হর মাহিনা, হর তাল। অনেক সালের কোশ্চেনে দেখবেন একেবারে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে প্রাইমারি, তাই না, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, বিসিএস, টিসিএস, সব বাংলাদেশের যত পরীক্ষা আছে দেখবেন হরতাল কোন সমাস? অব্যয়ভাব সমাস। কেন অব্যয়ভাব? এই যে পূর্বপদে কি আছে? হর, হর, হর তাল থাক, হর রোজ থাক, হর হামেশা থাক, হর গিজ থাক, শুরু হয়েছে হর দিয়ে। অব্যয়ভাব। প্রতি দিয়ে অনেক শব্দ আছে। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিজন, প্রতি রাত, প্রতি বছর, প্রতি সপ্তাহ, প্রতি সকাল, প্রতি বিকেল, প্রতিপক্ষ, প্রতি উত্তর, প্রতিধ্বনি, প্রতিবাদ, প্রতিকূল। তাহলে প্রতিবাদ কোন সমাস? প্রতিকূল কোন সমাস? প্রতিপক্ষ কোন সমাস? প্রতিধ্বনি কোন সমাস? প্রতিজন, প্রতিক্ষণ কোন সমাস? অব্যয়ভাব। অনু দিয়ে অনুদিন, অনুক্ষণ, অনুরণন, অনুসরণ, অনুগমন, অনুকূল। প্রতিকূল যেমন অব্যয়ভাব, অনুকূল অব্যয়ভাব। প্রতি দিয়ে থাক আর অনু দিয়ে শুরু হোক, অব্যয়ভাব। অনুভব, অনুসরণ, অনুরণন, অনুগমন। উপ দিয়ে যে কত শব্দ আছে বলে শেষ করা যাবে না। উপনদী, উপবিধি, উপভাষা, উপকূল, উপশহর, উপমন্ত্রী, উপসচিব, উপজেলা। তাহলে উপজেলা কোন সমাস? উপকূল কোন সমাস? উপভাষা কোন সমাস? মুখস্থ করে রাখবেন, টাইম নেই। চেহারা দেখবেন, সাইজ দেখবেন, শুরু হয়েছে উপ দিয়ে অব্যয়। আ দিয়ে আ জন্ম, আ মৃত্যু, আ মরণ, আজীবন, আমূল, আপাদমস্তক, আজানুলম্বিত। হ্যাঁ সাবরিনা, লাইভ বারবার আটকে যায় বলেই তো, যে দেখো না লাইভে ছাত্ররা ক্লাস করে না। সাবরিনা দেখো, আমার শিক্ষার্থী প্রায় 150 প্লাস। আমার এই ব্যাচের স্টুডেন্ট কি 150 প্লাস, 150 জনের মতো, কিন্তু ক্লাস করছে কয়জন? দেখো মাত্র 24 জন লাইভে আছে। কেন এত কম সংখ্যক শিক্ষার্থী ক্লাস করে? নেটের একটা অন্যতম কারণ, যে বারবার লাইভটা আটকে যায়, বারবার ক্লাসটা হ্যাম্পার্ড হয়। ভালো তো এই জন্য ওই কী করে, লাইভে দেখো কম, পরে আবার ভিডিওটা দেখে নেয়। তোমরা সবাই যদি ভিডিও দেখো, লাইভ না করো, তো আমরা তো ক্লাস নিয়ে মজা পাবো না। একজন ছাত্র যদি লাইভে ক্লাস না করে, সবাই যদি ভিডিও দেখে না, তাহলে তো ক্লাস করিয়ে মজা পাওয়া যাবে না। তাই ঝামেলা, কিন্তু কিছু করার নাই। ডিজিটাল বাংলাদেশের নেটের এমনই সমস্যা যে ক্লাসে বারবার কি আটকে যায় বা সমস্যা হয়। আগে কথা বলি পরে শোনা যায়, আগে মুখ নড়ে পরে শব্দ হয়, নানান সমস্যা, তো কিছু করার নেই। তাহলে আমরা কি মানে হ্যাঁ, তোমরা লাইভও করবে, আবার পরে সম্ভব হলে আরেকবার একটু কি মানে দেখে নেবে, ভিডিওটাও দেখবে। লাইভ করতে তোমাদের যখন ভালো লাগে,
তোমরা যখন ক্লাসে থাকো, কমেন্টস করো, আমি দেখছি, তখন আমারও মজা লাগে। এমন যে কেউই লাইভে নাই, তো অভিনয়ের মতো লাগে, বুঝো নাই? একেবারেই কেউ নাই, তো ভালো লাগে না। মানে সেজন্য লাইভে তোমরা থাকলে আমারও ভালো লাগে, ক্লাস নিতেও ভালো লাগে। কিন্তু ওই যে বারবার আটকে যাচ্ছে, তো শিক্ষার্থীর বিরক্ত হয়। বিরক্ত হয়ে অনেকে কী করে, লিভ নিয়ে চলে যায়। তো আসলে তো কিছু করার নেই, তাই না? বারবার বিরক্ত হলে আসলে ক্লাস করে মজা পাওয়া যায় না। কিন্তু কি আর করবে, তোমরা থেকো, তাও আমার ভালো লাগবে। প্রয়োজনে পরে আরেকবার কি করবে, ভিডিও দেখে নেবে, একবার লাইভে থাকবে, আর পরে কোনো একটা সময়, কোনো অবসর সময়ে ভিডিওটা দেখে নেবে, তাহলে ভালো হবে। এখন যদি আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাসের আমি সূত্রটা দিলাম। আর আরেকটা ঘটনা আছে, যদি কোনো শব্দ টে দিয়ে শেষ হয়, কি দিয়ে? টে। টে। কোন শব্দ শুরু হবে আ দিয়ে, উপ দিয়ে, অনু দিয়ে, প্রতি দিয়ে, হর দিয়ে, ফি দিয়ে, যথা দিয়ে শুরু হলো, তাহলে অব্যয়ীভাব। কোন শব্দ যদি টে দিয়ে শেষ হয়, টে, শুরুতে না, কোথায়? শেষে থাকবে টে। টে। যেমন কি ঘোলা টে, তামা টে, রোগা টে, পাগলা টে, বখা টে, খেপা টে, লম্বা টে। তাহলে কিছু শব্দ আছে যেগুলো শেষে থেকে দিয়ে টে দিয়ে, তাহলে অব্যয়ীভাব। মনে করি টে দিয়ে শেষ হলে অব্যয়। ঘোলাটে কোন সমাস, তামাটে কোন সমাস, রোগাটে কোন সমাস, লম্বাটে কোন সমাস, পাগলাটে কোন সমাস, পাতলাটে, তাহলে এই যে শেষের টে আছে অব্যয়। আচ্ছা, যদি বলেন স্যার ব্যাস বাক্য, আচ্ছা এগুলির ব্যাস বাক্য আমি দেখাবো, আগামী দিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি, আমি শুধু সমাজটা চিনিয়ে রাখি, ব্যাস বাক্যগুলি নিয়ে কথা বলবো। তবু এগুলো একটু বলে রাখি যে টে যদি থাকে তাহলে ব্যাস বাক্য কি? সামনে ঈষৎ। যদি আমার কাছে ব্যাস বাক্য কি? টে যদি পিছনে থাকে তাহলে এটা অব্যয়ীভাব সমাস। আর ব্যাস বাক্য যদি লিখতে বলে তাহলে পিছনে টে কেটে সামনে বসাবেন কি? ঈষৎ। ঈষৎ। ঘোলাটের ব্যাস বাক্য ঈষৎ ঘোলা, তামাটের ব্যাস বাক্য ঈষৎ তামা, রোগাটে ঈষৎ রোগা, পাগলাটে ঈষৎ পাগলা, বখাটে ঈষৎ বখা, খেপাটে ঈষৎ খেপা। তাহলে যদি পরীক্ষা আসে পাতলাটে কোন সমাস, তাহলে শেষে আছে টে, তাহলে অব্যয়ীভাব। ব্যাস বাক্য কি? তাহলে মনে মনে টে কেটে নিবেন, পাতলার পূর্বে বসাবেন ঈষৎ, তাহলে ঈষৎ পাতলা, অব্যয়ীভাব। এগুলোর ব্যাস বাক্য নিয়ে আমি কথা বলবো, ব্যাস বাক্য নিয়ে, কর্মধারয়ের ব্যাস বাক্য এবং এগুলোর কিছু কিছু ব্যাস বাক্য নিয়ে কথা বলবো, টেনশন করার কিছু নাই। জি, তাহলে কোনো শব্দ যদি শুরু হয় অব্যয় দিয়ে, কি কি অব্যয়? আ, উপ, অনু, প্রতি, হরফে, যত অব্যয় দিয়ে, তাহলে অব্যয়ীভাব। কোনো শব্দ যদি শেষ হয় টি দিয়ে, অব্যয়ীভাব। এর বাইরেও কিছু অব্যয়ীভাব আছে, এর বাইরে এগুলো তো হবেই। অব্যয় দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, টে দিয়ে শুরু হলো অব্যয়ীভাব। টেও পিছনে নাই, আ, উপ, অনু, প্রতি, হরফে, যথাও শুরুতে নাই, তবুও কিছু শব্দ অব্যয়ীভাব হবে। এর বাইরেও কখন? যদি কোনো শব্দের দ্বারা অভাব বোঝানো হয়, লিখে নেন, যদি কোনো শব্দের দ্বারা অভাব বোঝানো হয়, অভাব, এমন কিছু শব্দ যে যাদের পেছনে টেও নাই, পূর্বপদে অব্যয়ও নাই, তবু অব্যয়ীভাব হতে পারবে যদি যে কোনো শব্দই হোক না কেন, যদি তার দ্বারা কোনো কিছুর কি অভাব বোঝানো হয়। কোনো শব্দ দ্বারা যদি কোনো কিছুর অভাব বোঝানো হয় তাহলে অব্যয়ীভাব। এটাকে ব্যাকরণে লেখা আছে অভাব অর্থে অব্যয়ীভাব, অভাব অর্থে অব্যয়ীভাব। জি, যেমন নিরামিষ, নিরামিষ অব্যয়ীভাব সমাস। তাহলে নিরামিষ আ, উপ, অনু, প্রতি, হরফি সেগুলোও কিছু নাই, আবার শেষের টেও নাই, তা অব্যয়ীভাব। কেন? নিরামিষ মানে আমিষের অভাব, আমিষের। দুর্ভিক্ষ অব্যয়ীভাব সমাস। কেন? দুর্ভিক্ষ কি সমৃদ্ধি না অভাব? দুর্ভিক্ষ অভাব, ভিক্ষারও অভাব। গরমিল, গরমিল
কি মিল আছে না মিলের অভাব? যে মিলের অভাব। আভাত, ভাতের অভাব। বুঝতে পারলেন? তাহলে এমন কোন একটি শব্দ যেটার দ্বারা কোনো কিছুর অভাব বোঝানো হবে, তাহলে অব্যয়ভাব। তাহলে তিনটা জিনিস মনে রাখবেন, তাহলে অব্যয়ভাব শেষ। অব্যয়ভাব সমাস শেষ, ক্লোজ। যদি কোনো শব্দ শুরু হয় অব্যয় দিয়ে, কি কি অব্যয় দিয়ে? আ, উপ, অনু, প্রতি, হরফি যত অব্যয় দিয়ে, তাহলে অব্যয়ভাব। যদি কোনো শব্দ শেষ হয় টে দিয়ে, তাহলে অব্যয়ভাব। কিংবা এগুলি নাই, তারপরেও কিছু শব্দ অব্যয়ভাব হবে যদি কোনো শব্দ দ্বারা অভাব বোঝানো হয়। আর একটা দুটি স্পেশাল শব্দ আছে অব্যয়ভাব, একটি স্পেশাল শব্দ, যেমন উদ্বেল। জি, এটা একটু আলাদা করে লিখে নেবেন। অব্যয়ভাব সমাস, কিন্তু একটু বিশেষ। উদ্বেল, উদ্বেল কোন সমাস? অব্যয়ভাব। মনে রাখবেন, জি, সিম্বলের সাথে মিললে অভাবও নেই, ব্যতিক্রম। যে উদ্বেল, ব্যাসবাক্য কি? বেলাকে অতিক্রান্ত। উদ্বেলের ব্যাসবাক্য কি? বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। এই যে আমি যে কথাগুলি বললাম, এর বাইরে কোনো শব্দ যদি থাকে অব্যয়ীভাব সমাস, আপনি যদি পান, আপনার যে বই পুস্তক আছে লেখছে সেটা হচ্ছে, যে আমি যে কথাগুলি বললাম তার বাইরে যদি কোনো অব্যয়ীভাব পান বা কোনো সমস্যা মনে হয়, চারটি সমাস আমি আলোচনা করলাম, যদি এগুলির মধ্যে আর একটু গভীরে যাব, শেষ না, আমি দ্বন্দ্বের গভীরে যাব, কর্মধারে একটু গভীরে যাব, জি, এই অব্যয়ভাবের কিছু ব্যাসবাক্য নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি চেনার যে উপায়, দ্বন্দ্ব কি করে চিনবেন, কর্মধারায় কি করে চিনবেন, অব্যয়ভাব কি করে চিনবেন, দ্বিগু কি করে চিনবেন, তাহলে আপনার কাজ হচ্ছে ব্যাসবাক্য না, আপনার কালকে আগামী দিন হোমওয়ার্ক কি, যে কিভাবে এই একটা শব্দ দেখেই দ্বন্দ্ব নাকি কর্মধারায় নাকি অব্যয়ভাব নাকি দ্বিগু, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা, আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা, শব্দের চেহারা দেখেই চারটা সমাস আমরা বুঝতে পারছি কিনা, এর প্র্যাকটিস করবেন। মরিয়ম খাতুন উশৃঙ্খল, শৃঙ্খলার অভাব বাবা, শৃঙ্খলার অভাব, তো অভাব হলে তো অব্যয়ভাব হবেই। অভাবযুক্ত শব্দ সবগুলোই কি আমি তোমাকে লিখে দিয়েছি? আমি কয়েকটা লিখে দিয়ে বুঝিয়েছি যে কোনো শব্দই যদি অভাব বোঝায়, তাহলে উশৃঙ্খল কি? শৃঙ্খলার অভাব। শৃঙ্খলার কি? অভাব। উশৃঙ্খল মানে শৃঙ্খলার অভাব, তো অব্যয়ভাব, অভাব হলে তো অব্যয়ভাব হবেই। ক্লিয়ার? কোনো কোনো বই লেখা আছে শৃঙ্খলাকে অতিক্রম করে, একই কথা, শৃঙ্খলাকে অতিক্রম করে বা শৃঙ্খলার অভাব, তো অভাব বুঝলে অব্যয়। তাহলে আপনার আগামী দিনে চারটে সমস্যা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, জি, একটু বোঝার চেষ্টা করবেন, মুখস্থ না, শব্দ দেখে দেখে আপনি নির্ণয় করতে পারছেন না, শব্দ দেখে দেখে, সমস্যার শব্দগুলো দেখে দেখে আমরা নির্ণয় করতে পারছি কিনা দ্বন্দ্ব, কর্মধারায়, অব্যয়ভাব, দিকে প্র্যাকটিস করবেন। আগামী দিন আমরা একটু গভীরে যাব, প্লাস তার সাথে আমাদের বাকি যে দুটি সমাস থাকলো, বহুব্রী এবং কি কি আরেকটা কি থাকলো, তৎপুরুষ। জি, আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব এই সমাসগুলো নিয়ে কথা বলার। তো আজকে এ পর্যন্তই, আর পরীক্ষা আছে, জি, কারকের উপর পরীক্ষা, আমি প্রশ্ন দিয়ে দেব একটু, জি, ক্লাসটা অফ করেই আমি প্রশ্ন দিয়ে দেব, কারকের পরীক্ষা দেন, আর যদি কোনো প্রবলেম হয় আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? দুর্ভিক্ষ ব্যাসবাক্য, দুর্ভিক্ষর ব্যাসবাক্য গাধা তিসা, দুর্ভিক্ষের ভিক্ষার অভাব। দুর্ভিক্ষের ব্যাসবাক্য কি? ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব, ঠিক আছে? দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নিরামিষ, আমিষের অভাব। গড়মিল, মিলের অভাব। হ্যাঁ, এখন পরীক্ষা, এই ক্লাস থেকে বেরিয়ে আমি এখানে লিঙ্ক দিব, জি, কারকের পরীক্ষা। জি, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।